আসসালামু আলাইকুম। আজ 12 জুলাই 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি তাকিয়া জান্নাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ঢাকায় পাঠাতে ভারতের চাঞ্চল্যকর ভাবনা। কর্মীদের শৃঙ্খলায় ফেরাতে যা বললেন তারেক রহমান। এবার মার্কিন নাগরিককে হত্যা করল ইসরায়েল, এখন কি করবেন ট্রাম্প? এবার বিস্তারিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে বিচারের জন্য তাদের হাতে তুলে দেয়া হয় সেই অনুরোধ জানিয়ে সে দেশের অন্তর্বর্তী সরকার দিল্লিকে কূটনৈতিক চ্যানেলে একটি নোট ভার্বাল পাঠিয়েছিল গত ডিসেম্বর মাসেই। ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে প্রায় সঙ্গে সঙ্গেই, কিন্তু তারপর প্রায় 7 মাস হতে চললেও সে ব্যাপারে আর কোনো সাড়া শব্দ করেনি। বাংলাদেশে ওই প্রত্যর্পণের অনুরোধকে ভারত যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেটাও আকারে ইঙ্গিতে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে। ভারত সরকারের একজন শীর্ষ কর্মকর্তা এ প্রসঙ্গে বিবিসিকে বলেছিলেন, আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই, কিন্তু কোনো দেশ যদি মনে করে অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন, তাহলে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করারও অধিকার তাদের আছে। তার যুক্তি ছিল, বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলা আনা হচ্ছে, অভিযুক্তদের আইনজীবীরা পর্যন্ত আদালতে হাজির হতে পারছেন না, কিংবা সালমান এফ রহমান, আনিসুল হক বা দীপু মনির মতো সাবেক নেতামন্ত্রীদের আদালত প্রাঙ্গণে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, তাতে এই বিচার প্রক্রিয়া নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে বাধ্য। এখন শেখ হাসিনার বিরুদ্ধে সেই ট্রাইব্যুনালে মানবতাবাদী অপরাধে আনুষ্ঠানিক চার্জ গঠন সম্পন্ন হলেও তাতে বিচার প্রক্রিয়ার গুণগত মানে কোনো পরিবর্তন হয়েছে এমনটা ভারত মনে করছেন না। আর সে কারণে চার্জ গঠন হলেও শেখ হাসিনাকে বিচারের জন্য ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে এই সম্ভাবনা নেই বললেই চলে। তবে এগুলো সবই মূলত ঘোষিত যুক্তি। ভারতের একাধিক সাবেক কূটনীতিবিদ বিবিসিকে বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণে অনুরোধ নাকচ করার আসল কারণটা হলো রাজনৈতিক। তাদের বক্তব্য হলো, দক্ষিণ এশিয়ার কোনো দেশে সবচেয়ে বেশি দিন ধরে যিনি ভারতের আস্থাভাজন ও পরীক্ষিত বন্ধুর ভূমিকায় ছিলেন তিনি শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ভারতের এক সাবেক হাই কমিশনার বলেন, এখন আজ তার সংকটের মুহূর্তে ভারত যদি তার পাশে না দাঁড়ায়, ভবিষ্যতে প্রতিবেশী দেশের কোনো নেতা নেত্রী ভারতকে আর কখনো বিশ্বাস করতে পারবেন না। আর এটাই সেই প্রকৃত কারণ। চার্জশিট পেশ হোক বা না হোক, অডিও লিক হোক বা না হোক, ভারত যে জন্য কখনোই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেবেন না। গত 48 ঘন্টায় শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার যেসব অভিযোগ উঠেছে বা আদালতে যে চার্জশিট পেশ হয়েছে তা নিয়ে ভারত অবশ্য প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ প্রসঙ্গে এই প্রতিবেদককে বলেন, আমরা শেখ হাসিনার মুখপাত্র নই। তিনি যেসব বক্তব্য রাখেন তার সঙ্গে ভারত সরকারের যে কোনো সম্পর্ক নেই, সেটা অনেক আগেই আমরা স্পষ্ট করে দিয়েছি। ওই কর্মকর্তার বক্তব্য ছিল, শেখ হাসিনা ভারতের একজন অতিথি, কোনো রাজনৈতিক বন্দী নন, কাজেই ভারত তার মুখে লাগাম পরানোর কোনো প্রয়োজন বোধ করেনি কখনোই। বস্তুত শেখ হাসিনা তার প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ভেতরে উস্কানি সৃষ্টি করেছেন। এই যুক্তিতে তাকে সংযত রাখার জন্য বাংলাদেশ সরকার বহুবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। ভারতের ওই কর্মকর্তা জানাচ্ছেন, ফলে অডিও লিক বা চার্জশিট নিয়ে আপনারা যা জানতে চাইছেন সেটা নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করলে শেখ হাসিনা নিজেই সেটা বলতে পারবেন, আমাদের সেখানে কিছু বলার থাকতে পারে না। প্রখ্যাত গণমাধ্যম দ্য স্ট্যাটসম্যানের সম্পাদকীয়তে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে নিয়ে যেসব তথ্য ফাঁস হয়েছে সেসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সম্প্রতি যেসব তথ্য ফাঁস হয়েছে তা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার ও নিদর্শনময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। একসময় যিনি গণতন্ত্রের রক্ষক এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির রূপকার হিসেবে প্রশংসিত ছিলেন, তিনি এখন দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাসে শান্তিকালীন অন্যতম নৃশংস দমন পীড়নের সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত। যাচাইকৃত অডিও রেকর্ডিং এবং ফরেনসিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা নিজে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। প্রথমে সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন দিয়ে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুতই জাতীয় অভ্যুত্থানের রূপ নেয়, যা বাংলাদেশের শাসন ব্যবস্থার গভীর অসঙ্গতিগুলো উন্মোচন করে দেয়।
পরবর্তী দমন পীড়ন কোনো স্থানীয় প্রশাসনের ভুল হিসাব ছিল না, বরং এটি ছিল রাষ্ট্রীয় সহিংসতার একটি সমন্বিত উপরের দিক থেকে পরিচালিত প্রয়োগ। অনেক হিসাব অনুযায়ী এতে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে 1000-এরও বেশি মানুষ নিহত হন। এই স্বৈরতান্ত্রিক অধঃপতন হঠাৎ ছিল না। গত এক দশকে শেখ হাসিনা ধীরে ধীরে ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন, বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছেন এবং নজরদারি, সেন্সরশিপ ও নির্বিচার গ্রেফতারের মাধ্যমে ভিন্নমত দমন করেছেন। 5 আগস্টের হত্যাযজ্ঞ, যা আন্দোলনের সবচেয়ে ভয়াবহ দিন বলে বিবেচিত, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ছিল বহু বছরের স্বৈরতন্ত্রের পরিণত প্রকাশ। এক ধরনের গণতান্ত্রিক ম্যান্ডেট এর আড়ালে চলছিল এসব। গত বছরের এই হত্যাযজ্ঞ এখনো বাংলাদেশের তরুণদের মনে তীব্র ক্ষতের মতো বেঁচে আছে। অনেকেই তাদের বন্ধুদের প্রকাশ্যে গুলিবিদ্ধ হতে দেখেছেন, শুধুমাত্র ন্যায্যতা, মর্যাদা এবং গণতান্ত্রিক জবাবদিহিতা দাবি করায় তাদের গুলি করা হয়েছে। এমনকি যখন এই গোপন রেকর্ডিংগুলো আন্তর্জাতিক মহলে সাড়া ফেলছে, তখনও হাসিনার দল দাবির পক্ষে অটল। তাদের ভাষায় এসব পদক্ষেপ উপযুক্ত ও সৎ নিয়তে নেওয়া হয়েছিল, কিন্তু প্রমাণগুলো ভিন্ন কথা বলছে। সামরিক গ্রেডের অস্ত্র হাতে পুলিশ বাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর আধা ঘন্টারও বেশি সময় ধরে গুলি চালায়। ফরেনসিক ভয়েস ম্যাচিং এ শেখ হাসিনার কণ্ঠ শনাক্ত হয়, যেখান থেকে নির্দেশ এসেছে। সরকারের নজরদারি অবকাঠামো ব্যবহার করে বিরোধীদের গতিবিধি মনিটর ও দমন করা হয়েছে। এই ঘটনার প্রভাব শুধু বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ নয়, এটি প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এক তীব্র প্রশ্ন তোলে। একটি শক্তিশালী প্রতিষ্ঠিত সরকার যদি নিজ দেশের জনগণের উপর এভাবে সহিংসতা চালায়, তাহলে বিশ্ব কি ভূমিকা পালন করবে? এই সংকটে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও এখন সুস্পষ্ট আশার আলো দেখা যাচ্ছে না। বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক পুনরুদ্ধার কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং এদেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত বর্বরতার একটি জাতীয় বিচারের মধ্যে দিয়েও তা নির্ধারিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই কথা তিনি 7-8 মাস আগেই বলেছিলেন এবং এখন তা সত্য প্রমাণিত হয়েছে। তারেক রহমান মনে করেন, সেই অদৃশ্য অনেক শক্তি ও শত্রু আজ আস্তে আস্তে দৃশ্যমান হয়ে উঠছে। তারেক রহমান বলেন, আমি আজকে থেকে 7-8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটি বলেছিলাম, আর সেটি প্রমাণিত হচ্ছে সত্য। তিনি আরো বলেন, সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভেতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। অনেকেই মনে করছেন বিএনপির অভ্যন্তরীণ ঐক্য এবং সংগঠনের শুদ্ধি অভিযান নিয়ে এটি একটি স্পষ্ট বার্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের বিতর্কিত আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। 4 মাস আগে দুর্নীতি দমন সংস্থা দুদক তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে 2টি মামলা করে। এরপরে তাকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 11 জুলাই থেকে এটি কার্যকর হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডাক্তার টেড্রোস আধানম গেব্রেয়েসাস স্টাফদের একটি ছোট ইমেল বার্তায় জানিয়েছেন, সাইমা ওয়াজেদ পুতুলকে 11 জুলাই থেকে ছুটিতে পাঠানো হবে। তার জায়গায় আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাটরিনা বহমি। তিনি 15 জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করবেন। 2024 সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুতুল। তবে তার এই নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ আছে তার মা শেখ হাসিনা তাকে এই পদে নির্বাচিত করতে অবৈধ প্রভাব খাটিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় বলে এক প্রতিবেদনে জানায় হেলথ পলিসি ওয়াচ। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ।
এবার শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। সরকারি নথি থেকে এসব তথ্য জানা গেছে। ইসরায়েলি পত্রিকা হারেটজ জানিয়েছে, বর্তমানে যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে তাতে খরচ হচ্ছে $25 কোটি বেশি, তবে ভবিষ্যতে তা 100 কোটি ছাড়িয়ে যেতে পারে। এই কার্যক্রম আরও আগেই শুরুর কথা ছিল, কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের কারণে তা পিছিয়ে যায়। পুরো কর্মযজ্ঞের দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলা বারুদের গুদাম এবং যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রিফুয়েলিং এর ফ্যাসিলিটি সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে। এয়ারফিল্ড সহ বিল্ডিং মেইনটেন্যান্স রিপেয়ারের জন্য ঠিকাদার খুঁজছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে ইসরায়েলকে যে বোয়িং KC-46 ট্যাঙ্কার দেবে যুক্তরাষ্ট্র, তার জন্য হ্যাঙ্গার মেইনটেন্যান্স ও স্টোরেজ রুম তৈরির খরচ ধরা হয়েছে $10 কোটি বেশি। CH-53 কে হেলিকপ্টার রাখার আরেক প্রজেক্টর ব্যয় ধরা হয়েছে $25 কোটি। ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হাতে ফিলিস্তিনে নিহত হলেন আমেরিকান নাগরিক সাইফুল্লাহ মুসাল্লেদ। পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লার উত্তরে সিনজিল শহরে 11 জুলাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুসারে মুসাল্লেদের পরিবার জানান, তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পার বাসিন্দা ছিলেন এবং সাময়িকভাবে ফিলিস্তিনে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজিন ফাতমা মোহাম্মদ বলেন, তিনি একেবারে নিরস্ত্র ছিলেন, অথচ নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে আরও এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মোহাম্মদ শালাবিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে আমরা অবগত, তবে পরিবারকে সম্মান জানিয়ে আমরা আপাতত বিস্তারিত মন্তব্য করছি না। মানবাধিকার সংস্থাগুলো বলছে, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনাকারীরা দীর্ঘদিন ধরে সহিংসতা চালিয়ে আসছে। বসতি স্থাপনকারীদের হামলায় প্রায় ফিলিস্তিনিদের ঘর বাড়ি ও যানবাহনে আগুন দেওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব হামলাকে অনেক সময় জাতিগত নিধনের অংশ বলে বর্ণনা করে। স্থানীয়দের অভিযোগ, এমন হামলার সময় ইসরায়েলি সেনারা বেশিরভাগ ক্ষেত্রে বসতি স্থাপনাকারীদের রক্ষা করে। এছাড়া ফিলিস্তিনিরা প্রতিরোধ করলে তাদের উপরে গুলি চালানো হয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার উপকরণ হিসেবে বিবেচনা করে। সাইফুল্লাহ মুসাল্লেদের পরিবারের সদস্যরা এবং মানবাধিকার কর্মীরা মার্কিন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা সবসময় বলে থাকি, হ্যাঁ বলুন, মানে ইতিবাচক থাকুন। তবে জীবনকে সরল পথে নিতে হলে, জীবনে লক্ষ্য অর্জন করতে হলে না বলতেও শিখতে হবে। আপনি যদি না বলতে পারেন, সব জায়গায় যদি হ্যাঁ বলেন, তাহলে আপনি জীবনে অনেক কিছুতে জড়িয়ে যাবেন, আপনি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাবেন। সেই জন্যে লক্ষ্যকে স্থির রাখতে হলে আপনার আনুষঙ্গিক অপ্রয়োজনীয় নানা বিষয়কে না বলতে হবে। কেবলমাত্র আপনার লক্ষ্যের বেলায় হ্যাঁ বলবেন। সুতরাং আসুন আমরা না বলতে শিখি, প্রতিনিয়ত না বলি, আমাদের অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বর্জন করি, আমাদের লক্ষ্যের বাইরের বিষয়গুলোকে এড়িয়ে চলি। অন্যরা যারা আমাদেরকে অনুরোধ করবে তাদেরকে সরাসরি না বলে দেই বিনয়ের সঙ্গে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনিসিয়া এক ব্যক্তিকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আগে থেকেই কারাগারে বন্দী ছিলেন। এখন নতুন করে দণ্ড পাওয়ায় তার আরও সময় কারাগারে কাটাতে হবে। 11 জুলাই ওই ব্যক্তির আইনজীবী ও একটি এনজিও এ তথ্য জানায়। মানবাধিকার সংস্থা তিউনিসিয়ান লীগ জানিয়েছে, ওই ব্যক্তি প্রেসিডেন্টকে টিভিতে দেখতে অস্বীকৃত জানান। তিনি যে সেলে আটকা ছিলেন সেখানে টিভিতে খবর চলছিল, এতে প্রেসিডেন্টকে দেখানো হচ্ছিল। প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ার বিষয়টি তারই সেলের আরেক বন্দী কর্তৃপক্ষকে জানিয়ে দেয়।
যেটি তারা তদন্ত করে এবং এর প্রেক্ষিতে তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এনজিওটি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, কারাগারের ভেতরে কণ্ঠরোধ করার নীতি প্রয়োগ করা হচ্ছে। ওই ব্যক্তির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলকে অন্য আরেকটি অভিযোগে কারাগারে আটকে রাখা হয়, যা পরবর্তীতে বাতিল করা হয়। এরপর তার কারাগার থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু তিনি বের হচ্ছিলেন না। পরবর্তীতে তার পরিবার জানতে পারে তাকে নতুন করে আরো 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনজীবী স্বীকার করেছেন, তার মক্কেল প্রেসিডেন্ট কাইস সাইদকে নিয়ে অবমাননাকর কথা বলেছেন এবং টিভিতে যখন তাকে দেখানো হচ্ছিল তখন তিনি টিভি চ্যানেল পরিবর্তন করতে বলেন। ওই ব্যক্তি প্রেসিডেন্ট সাইদের উপর ক্ষুব্ধ, কারণ সাইদ তিউনিসিয়ার নথিবিহীন নাগরিকদের ফিরিয়ে আনতে ইতালির সঙ্গে চুক্তি করেছেন। তিনি ইতালিতেই থাকতেন, যদিও তিনি নিজেই ইতালি থেকে ফিরে এসেছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।